সম্পূর্ণা এই চক্রবর্তী বাড়িতে বিয়ে হয়ে আসা থেকেই দেখছে ওর সরল সাদাসিধে শান্তশিষ্ট ভালো মানুষ শাশুড়ি বীণা দেবীর সাথে সবাই খুব খারাপ ব্যবহার করে, আর উনি হেসে উড়িয়ে দেন। সম্পূর্ণা একটা ছোট্ট পরিবার, মানে বাবা মা ভাই আর ও নিজে, এই চারজনের সংসার থেকে এসেছে এই বিরাট যৌথ পরিবারে। এত লোক আর তারা একসাথে যে এমনভাবে থাকতে পারে তা ও না দেখলে জানতেই পারত না। এই বাড়িতে প্রতিদিন প্রায় 20 জনের উপর লোকের পাত পড়ে, মাঝে মাঝে এটা আবার বেড়ে যায়। সবই ঠিক আছে, কিন্তু ওর শাশুড়িমাকে দেখলে ওর খুব কষ্ট হয়। উনি যেন এ বাড়িতে বড্ড অবহেলিত। সবাই উনাকে দিয়ে সব কাজ করিয়ে নেয়, আর পান থেকে চুন খসলে হাজার কথা শোনাতেও ছাড়ে না। কথা শুনেও উনি কষ্ট পান না, বরং হাসি মুখে সব সহ্য করেন। প্রথম প্রথম সম্পূর্ণা এসব দেখে রেগে যেত, কিন্তু মুখে কিছু বলতে পারত না, কারণ ও যে এখন নতুন বউ। কিন্তু সবাই কেন উনার সাথে এমন ব্যবহার করে সেটা ওর স্বামী সমুদ্রের কাছে জানতে চেয়েও কোনো সদুত্তর পায়নি। ওর শ্বশুরমশাই বিভাসবাবু কেন নিজের বউয়ের এমন অপমান সহ্য করেন তাও বুঝতে পারে না। এই চক্রবর্তী বাড়িতে বিভাসবাবুরা 4 ভাই আর সবার বউ বাচ্চা নিয়ে একই সাথে থাকেন, আর এখনও একই হেসেলে রান্না হয়, এবং এই রান্নাবান্নার কাজ সবই বীণা দেবী কেবলমাত্র বুড়ি সহযোগী মান্দামাসির সাহায্যেই হাসি মুখে করেন। বীণা দেবীকে সবাই বড় মা বলে ডাকে, আর বাকিদের মেজমা সেজমা আর ছোটো মা বলেই ডাকে। সেজমাই সম্পূর্ণাকে পছন্দ করে এ বাড়ির বউ করে এনেছে, কারণ উনার বাপের বাড়ি সম্পূর্ণার বাপের বাড়ির কাছে, আর ওদের সাথে দূরসম্পর্কের আত্মীয়তাও আছে। সেই সুবাদেই সম্পূর্ণার বিয়ে হয়ে এ বাড়িতে আসা। মেজমা আর সেজমা সম্পূর্ণার শাশুড়ির সাথে খুব খারাপ ব্যবহার করে। ছোটো মা খুব চালাক, উনি মুখে কিছু না বললেও বড় 2 জাকে তাতাতে ছাড়েন না। সম্পূর্ণা মাঝে মাঝে রাগে ফেটে পড়ে, কিন্তু মুখে কিছু না বললেও ব্যবহারে বুঝিয়ে দেয় যে ও খুব অসন্তুষ্ট। দেখতে দেখতে সম্পূর্ণার বিয়ে 1 বছর পেরিয়ে যায়, মানে এখন সে একটু পুরনো হয়েছে। তাছাড়া সামনেই মেজমার ছেলে সপ্তর্ষির বিয়ে, তাই একটু হলেও পুরনো হয়েছে। এখন ওই 2 কাকি শাশুড়ির কথায় প্রতিবাদ করে বলে ওর সাথেও ওরা খারাপ ব্যবহার করতে যায়, কিন্তু শিক্ষিতা রুচিশীলা সম্পূর্ণা আচার ব্যবহারে বুঝিয়ে দেয় ইট মারলে পাটকেলটি খেতে হয়। এইটা উনারা কিছুটা হলেও বুঝেছেন। সম্পূর্ণা দেখেছে বাড়ির বড়রা ওর শাশুড়ির সাথে খারাপ ব্যবহার করলেও ছোটরা কিন্তু উনাকে খুব ভালোবাসে আর বিশ্বাস এবং ভরসাও করে। সম্পূর্ণা ওদেরকে হাতিয়ার করেই মেজো সেজো আর ছোটো মাকে শাস্তি দিতে চায়। একদিন সম্পূর্ণা দেখে ওর শ্বশুরমশাই ঠিক সময় মতো হাতের কাছে উনার প্রয়োজনীয় জিনিস, মানে রুমাল, মোজা আর পালিশ করা জুতো পাননি বলে চিৎকার করে ওর সামনেই ওর শাশুড়িমাকে যা নয় তাই বলে অপমান করেন, কেবল গায়ে হাত তুলতে বাকি রাখেন। ওর শাশুড়িমা কিন্তু নির্বিকার, কিচ্ছু গায়ে না মেখে হাসি মুখে উনার জুতো নিজের শাড়ির আঁচল দিয়ে পরিষ্কার করে দেন, এবং মোজা জোড়া পায়ে পরিয়ে দিয়ে জুতো জোড়াও পায়ে ঢুকিয়ে দেন। এটা দেখে সম্পূর্ণার চোখে জল বাঁধ মানেনি। অঝরে কেঁদে কেঁদে ও ওর শ্বশুরের সামনে গিয়ে ওর শাশুড়ি মায়ের হাত ধরে টেনে নিয়ে ঘর থেকে বের করে আনতে আনতে বলে,
তোমার কি আত্মসম্মান নেই? তুমি কার থেকে কিসে কম যে সবার মুখঝামটা শুনবে? শ্বশুরকে শুনিয়ে আরও বলে, আজ থেকে যে যার কাজ নিজে করবে, তুমি কেবল সবাইকে ফরমাইশ করবে, এটাই আমার শেষ কথা। ওর কথা আর রণচণ্ডী মূর্তি দেখে ওখানে যারা রঙ্গতামাশা দেখছিল, সেই 3 জা থেকে আরম্ভ করে শ্বশুরমশাই পর্যন্ত থতমত খেয়ে যায়। পরে একদিন ও ওর শ্বশুরমশাইয়ের কাছে স্পষ্ট জানতে চায়, বাবা, তোমার রাগ হয় না? তোমার সামনে অন্য কেউ যখন মাকে অপমান করে, তুমিই বা মায়ের সঙ্গে এমন ব্যবহার করো কেন? কথাটা শুনে উনি প্রথমে কিছুটা ঘাবড়ে গেলেও পরে পৌরুষত্ব জাহির করতে চেঁচিয়ে বলেন, এমন অশিক্ষিতা পাগলিকে যে তাড়িয়ে না দিয়ে এতদিন খাইয়ে পড়িয়ে এ বাড়িতে রেখেছি, এটা ওর কপাল ভালো। সম্পূর্ণা মুখে কিছু না বললেও মনে মনে বলে, এই অশিক্ষিতা পাগলিটাই তোমার শিক্ষিত সন্তানের মা। পরে মনে মনে প্রতিজ্ঞাবদ্ধ হয় যে উনার বয়স হলেও এই বয়সেই তোমার যোগ্য করে এমনভাবে গড়ে তুলব যে উনার কাছে তুমি লজ্জা পাবে। সম্পূর্ণা মেজমার মেয়ে তিয়াশার সাহায্য নিয়ে বীণা দেবীকে শিক্ষিত করে তোলার কাজে উঠে পড়ে লেগে যায়। দুপুরটাকেই ওরা বীণা দেবীকে লেখাপড়া শেখানোর আদর্শ সময় মনে করে, কারণ এ সময়ে বাড়ির বাবা কাকারা আর ছেলেমেয়েরা অফিস বা স্কুল কলেজে যায় এবং কাকিমারা সবাই ভাত ঘুম দেয়। সম্পূর্ণা কল্পনাও করতে পারেনি যে ওর শাশুড়ির মনে এত সুপ্ত বাসনা ছিল, এত ইচ্ছে ছিল। উনি একবারও পড়াশোনা করবেন না বলেননি, বরং এতই আগ্রহ যে প্রতিদিন উনি নিজের থেকেই তাড়াতাড়ি কাজকর্ম সেরে সম্পূর্ণার ঘরে চলে আসেন। হয়তো পাকা মাথা বলে উনার অক্ষর জ্ঞানও হয়ে যায় খুব তাড়াতাড়ি, এমনকি নিজেই দেখে দেখে লেখা আরম্ভ করে দেন। মাসখানেকের মধ্যেই উনি বাংলা বই পড়তে পারেন এবং লিখতেও পারেন। শুধু বাংলা পড়লেই তো হবে না, উনাকে তখন অঙ্ক শেখানো হয়, আর সাথে ইংরেজি। বছরখানেকের মধ্যেই সম্পূর্ণা উনাকে পুরো বদলে দেয়। তিয়াশার চেষ্টায় উনি আধুনিকতার পরশ পান। তিয়াশা কথা বলার ধরন চালচলনে আধুনিকতার ছোঁয়া লাগায়, কিন্তু উনি কিছুতেই সাদা শাড়ি ছেড়ে রঙিন শাড়ি পরতে চান না, আর সাজগোজ তো করতেই চান না। তিয়াশা উনাকে একদিন পাউডার মাখাতে গেলে উনি চুপচাপ মেখে নেন। পরে বলেন, জানিস, জীবনে এই প্রথম পাউডার মাখলাম। তোর জেঠুমণি তো কোনোদিন কিচ্ছুটি কিনেই দেননি। একবার বলেছিলাম একটা লিপস্টিক কিনে দেবে, সবাই কি সুন্দর ঠোঁট রাঙায়, আমারও খুব ইচ্ছে করে। উনি কি বলেছিলেন জানিস? ওই সব রং মেখে সংসেজে কি বাজারে নাচতে যাবে? তারপর থেকে লজ্জায় আর কোনো দিন বলিনি। সম্পূর্ণার দিকে তাকিয়ে উনি আরও বলেন, আসলে কি জানিস, আমি সত্যিই তো অশিক্ষিত আর গরিব ঘরের মেয়ে ছিলাম। আমার শাশুড়ি মা খুব ভালো মনের মানুষ ছিলেন তো। উনি আমার রূপ দেখে আমাকে পছন্দ করেছিলেন, কারণ উনি সব সময় চাইতেন গরিব ঘরের মেয়ে বউ করে এনে কন্যাদায়গ্রস্ত গরিব বাবা মায়ের মান বাঁচাতে। উনি তোর শ্বশুরের অমতে আমার সাথে উনার বিয়ে দেন। বল না, সত্যিই তো একজন শিক্ষিত লোক কেন আমাকে পছন্দ করবেন? উনার কোনো দোষ নেই। সম্পূর্ণা বলে, হ্যাঁ, সব দোষ তোমার। এবার দেখো না বাবা তোমাকে কেমন পছন্দ করেন। বিভাসবাবু বীণা দেবীর সাথে খারাপ ব্যবহার করলে সম্পূর্ণা যেমন প্রতিবাদ করে, তেমন বীণা দেবীও এখন 2-4 কথা শুনিয়ে দেন। সম্পূর্ণা বলে, বাবা, এবার কি মাকে পাগলি বলবে?
মাকে আসলে তোমরা কেউ বুঝতে চাওনি। মায়ের চাওয়া পাওয়াগুলোর কোনো গুরুত্ব ছিল না তোমার কাছে। যে কাজটা এখন হলো, সেই কাজটা তুমি যদি একটু নজর করতে, তাহলে অনেক দিন আগেই হতে পারত। মাকে যদি একটু আপন করে কাছে টেনে নিয়ে একটু সম্মান করতে, তাহলে মা অন্য কারুর কাছে অবহেলিত হতো না, আর পাগলির খেতাবটাও পেত না। বিভাসবাবু এখন সত্যিই বীণা দেবীর দেখভাল করেন, হয়তো সম্পূর্ণার ভয়ে। বীণা দেবীর জায়েরা এতদিনে কিছুটা আন্দাজ করেছেন এবং বুঝতেও পেরেছেন সবাই। সামনে পিছনে উনাকে নিয়ে এখন রঙ্গতামাশা করতে ভয় পান সম্পূর্ণার ভয়ে। তবে আড়ালে উনাকে অন্তর্টিপুনি দিতে ছাড়েন না। কিন্তু এখন যে বীণা দেবীর মুখে বোল ফুটেছে, তা ওরা ভালোই বোঝেন। একদিন মেজমা বিনা কারণে সম্পূর্ণার শাশুড়িকে কিছু কথা শোনান। উনি প্রথমে চুপ করে থাকেন, কারণ উনার প্রতিবাদ করার অভ্যেস নেই যে। কিন্তু উনার মেজজা এমন মাত্রা ছাড়িয়ে যায় যে উনাকে প্রতিবাদ করতেই হয়। আর প্রতিবাদ করাতে উনি এবার অন্য জায়দের দোসর করে উনার উপর ঝাঁপিয়ে পড়েন। সম্পূর্ণা তখন বাথরুমে ছিল। অনেকক্ষণ ধরেই মেজমার গলা পাচ্ছিল এবং বুঝতেই পারছিল ওর শাশুড়িকে উদ্দেশ্য করেই রাগ দেখাচ্ছেন। তখন ওর শাশুড়ি মায়ের উপর খুব রাগ হচ্ছিল, কারণ উনি কোনো উত্তর না দিয়ে চুপ করে আছেন। তাই বাথরুম থেকে বেরিয়ে কাকি শাশুড়িদের কিছু না বলে ওর শাশুড়িকে বলে, মা, তোমার লজ্জা করে না উনাদের সাথে কথা বলতে? উনারা না হয় তোমার যোগ্যতা সম্বন্ধে ওয়াকিবহাল নন, কিন্তু তুমি তো জানো উনারা তোমার নখের যোগ্য নন। বুঝতে পারছো না? তোমাকে এখন বাবা সম্মান দিয়ে কথা বলেন, সেটা উনাদের পছন্দ নয়। উনারা যে রঙ্গ তামাশা দেখতে পান না, তাতে তো উনাদের রাগ হওয়ারই কথা। তুমি যে এখন বাজারের হিসেব নিচ্ছ, ব্যাংকের কাজকর্মের তদারকি করছো, সেটা উনাদের কি ভালো লাগে? তুমি মূর্খ হয়ে থাকলে উনাদের যে সুবিধে হতো, সেটা তো এখন হচ্ছে না। তাই তো এত রাগ তোমার উপর। এখন তো তুমি রূপে গুণে উনাদেরকে ছাড়িয়ে গেছো, সেটা উনাদের সহ্য হবে কেন? আরও অনেক কথা বলে সম্পূর্ণা উনাকে ওখান থেকে টেনে নিয়ে চলে যায়। এমনিতেই সম্পূর্ণাকে ওরা একটু সমঝেই চলে। এইভাবে প্রতি মুহূর্তে সম্পূর্ণা ওদের বুঝিয়ে দেয়, ওর শাশুড়িমার কাগজে কলমে ডিগ্রি না থাকলেও যোগ্যতায় কারোর থেকে কিছু কম নন। এভাবেই সম্পূর্ণা বীণা দেবীর যোগ্য সম্মান ফিরিয়ে দেয়। সম্পূর্ণার চেষ্টায় আর বীণা দেবীর অদম্য ইচ্ছেই বীণা দেবী নবজীবন পেয়েছেন। ঘরে ঘরে এমন প্রতিবাদী মুখ থাকা খুব দরকার। সরল সাদাসিধেরা তাহলে পাগল বলে প্রতিপন্ন হবে না, অন্যায়ভাবে কেউ অত্যাচারিতও হতে পারবে না।